খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ক্ষণে ক্ষণে পাল্টে খাচ্ছেন হুমায়ুন, এবার জোট করা নিয়ে কি বললেন? ট্রেনের রিজার্ভেশন চার্ট নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিল রেল, হলো ঐতিহাসিক বদল। ইউক্রেনের রাশিয়ার সর্ববৃহৎ বিমান হামলা ভুল করে নিজ শহরেই ফেলল 1000 কেজির বোমা। প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, 6 সপ্তাহের মধ্যে দিতে হবে চাকরি। জানুন বিস্তারিত। আসছি বিস্তারিত খবরে। ক্ষণে ক্ষণে পাল্টি খাচ্ছেন হুমায়ুন, এবার জোট করা নিয়ে কি বললেন? বাবরি মসজিদ তৈরি করবেনই হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এবার তিনি নিজের রাজনৈতিক দল গঠন করছেন। আগামী 22শে ডিসেম্বর তার নতুন দলের আত্মপ্রকাশ। হুমায়ুনের লক্ষ্য একটাই, 135টি আসনে লড়ে তৃণমূল কংগ্রেসকে হারানো এবং বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকানো। নিজের দল নিয়ে বড় আপডেট দিলেন হুমায়ুন। এদিন হুমায়ুন কবির বলেন, নতুন দলের 75 জনের স্টেট কমিটি ঘোষণা হবে আর মুর্শিদাবাদের জেলা সভাপতির নাম ঘোষণা হবে। 4 লক্ষ মানুষের উপস্থিতিতে ঘোষণা, 135টি আসনে লড়ব। মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, বর্ধমান, নদিয়া, বীরভূম, মেদিনীপুর সহ নানা জেলাগুলিতে কথা চলছে। মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমার দলে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে। আমি তাদেরকে গুরুত্ব সহকারে আহ্বান জানাচ্ছি। সবার জন্য দরজা খোলা। আমার স্বচ্ছ ভাবমূর্তির লোক। আসন্ন বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি বা ভোট কাটাকাটি হবে কিনা সেই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, আমি কারো ভাগ বসাবো না। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নিতে 135টি আসনে লড়ে বিধানসভায় 70 থেকে 90টা সিট জিতে আসব। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের পার্টি হবে। এ কথা বলে রাখলাম। কি কি পরিকল্পনা রয়েছে নতুন দল নিয়ে? হুমায়ুন বলেন, আমার যখন পার্টি তৈরি হয়ে যাবে তখন আগামী দিনের কর্মসূচি জানতে পারবেন। 1012 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেব, 1,20,000 টাকা গ্রামের লোকেদের বাড়ি তৈরির জন্য দেব, শহরতলিতে 3,68,000 টাকা করে দেব। দিদির পার্টির নেতারা কিভাবে টাকা নিজেদের পকেটে পুরেছে তা সকলের সামনে আনবো, তারপর মানুষ সিদ্ধান্ত নেবে। তাহলে কি জোট করবেন হুমায়ুন? তিনি বললেন, বিরোধীরা অনেক কিছুই বলবে, আগামী দিনে কার সঙ্গে যাব, কার সঙ্গে লড়বো তা পরে জানা যাবে। আমি তৃণমূলকে হারাতে চাই, বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকাতে চাই। আমার কাছে বাম কংগ্রেস বলে শুধু কথা নয়, আমার যে লক্ষ্য, এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব। যার ইচ্ছা আসবে, সেটা মিম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, আমার কোনো ছুঁতমার্গ নেই। আমি তো অনেক উঁচু পদে আছি। আমি এমএলএ অবস্থায় দল করছি। মিম জিরো আছে, কংগ্রেস জিরো আছে, সিপিএম জিরো, নাওশাদও আছে। যে আসতে চাইবে আসতে পারে। আসাদুদ্দিন ওয়াইসি যোগাযোগ করেছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, আমার কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই। একটাই টার্গেট, দল মানুষের সামনে আনা, 135টি আসনে লড়া। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং করেছি নাকি পিএম এর সঙ্গে মিটিং করেছি নাকি হোম ডিপার্টমেন্ট, তার প্রমাণ দিতে হবে। হুমায়ুনের দল বদল করার দীর্ঘ ইতিহাস আছে। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, তারপর নির্দল, সেখান থেকে বিজেপি, আবার সেখান থেকে ফের তৃণমূলে ফিরেছেন। এই দলবদল এবং বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ নিয়ে হুমায়ুন বলেন, আমি বিজেপিতে গিয়েছিলাম, তার কারণ ছিল, আমাকে যখন এই রাজ্য সরকারের পুলিশ, যিনি এখন বিধাননগরের পুলিশ কমিশনার, তিনি কোথায় ছিলেন জিজ্ঞাসা করবেন। এসপি মুর্শিদাবাদ আর এলওপি যিনি রয়েছেন, তিনি কোথায় ছিলেন। রাজনৈতিকভাবে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তোলাবাজি করতেন, আমার টুটি চেপে ধরেছিল, তাই বিজেপিতে গিয়েছিলাম। সেখানেও দিলীপ ঘোষ, মুকুল রায়ের পছন্দ ছিল না, তাই চলে এসেছি। এটা ইস্যু হবে না। 22 তারিখ 4 লক্ষ মানুষের সমাগম করে নতুন দলের আত্মপ্রকাশ করবেন ভরতপুরের বিধায়ক। ট্রেনের রিজার্ভেশন চার্ট নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিল রেল, হলো ঐতিহাসিক বদল। দূরপাল্লা ট্রেনের টিকিট কনফার্ম হবে কি না তা নিয়ে যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ভারতীয় রেলের পক্ষ থেকে এবার রিজার্ভেশন চার্ট তৈরির নিয়মে আনা হলো বৈপ্লবিক পরিবর্তন। মঙ্গলবার রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, এখন থেকে ট্রেন ছাড়ার মাত্র 4 ঘন্টা আগে নয়, বরং কমপক্ষে 9 থেকে 10 ঘন্টা আগেই তৈরি হয়ে যাবে ফাইনাল চার্ট। কেন এই পরিবর্তন? এতদিন নিয়ম ছিল ট্রেন ছাড়ার মাত্র 4 ঘন্টা আগে চার্ট প্রকাশ করার। এর ফলে ওয়েটিং লিস্ট বা
আরএসিতে থাকা যাত্রীরা স্টেশনে পৌঁছানোর আগে পর্যন্ত জানতে পারতেন না তাদের আসল নিশ্চিত হয়েছে কিনা। তো অনেক সময় টিকিট কনফার্ম না হওয়ায় স্টেশনে গিয়ে হয়রানির শিকার হতে হতো। যাত্রীদের এই উদ্বেগ ও সময় অপচয় রোধ করতে রেল এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী ভোর 5টা 1 থেকে দুপুর 2টো পর্যন্ত ছাড়া ট্রেন চার্ট প্রকাশ হবে আগের দিন রাত 8টায়। দুপুর 2টো 1 থেকে রাত 11টা 59 পর্যন্ত ছাড়া ট্রেন চার্ট প্রকাশ হবে ট্রেন ছাড়ার অন্তত 10 ঘন্টা আগে। মধ্যরাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত ছাড়া ট্রেন এক্ষেত্রেও কমপক্ষে 10 ঘন্টা আগে চার্ট তৈরির নিয়ম কার্যকর হবে। পূর্ব রেলের সিনিয়র ডিআরও দীপ্তিময় দত্ত জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ। দ্রুত এই পরিষেবা চালু করতে রেলের সফটওয়্যার ও সিস্টেম আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই এই নতুন ব্যবস্থার সুফল পাবেন সাধারণ মানুষ। এই পরিবর্তনের ফলে যাত্রীরা অনেক আগেই নিশ্চিত হতে পারবেন যে তারা ভ্রমণে যেতে পারছেন কিনা। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে স্টেশনে আসেন তাদের জন্য এই সিদ্ধান্ত এক বিশাল বড় স্বস্তি। ইউক্রেনের রাশিয়ার সর্ববৃহৎ বিমান হামলা, ভুল করে নিজ শহরেই ফেলল 1000 কেজি বোমা। ইউক্রেনের সশস্ত্র বাহিনী দিবসের ঠিক আগে রাশিয়া তাদের অন্যতম সর্ববৃহৎ সমন্বিত বিমান হামলা চালান। শনিবার ভোরে রাশিয়া ইউক্রেনের 29টি অবস্থানে 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে তারা এর মধ্যে 585টি ড্রোন এবং 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এই হামলায় 8 জন আহত হয়েছেন এবং একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রেল স্টেশন ও বিদ্যুৎ পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা কিছু সময়ের জন্য বাইরের বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে রিঅ্যাক্টরগুলি বন্ধ থাকায় বড়সড় পারমাণবিক বিপদ এড়ানো সম্ভব হয়। রুশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইউক্রেনে হামলার সময় রাশিয়া ভুল করে তাদের নিজেদেরই বেলগোরদ শহরে এফএবি 1000 হাই এক্সপ্লোসিভ বোমা ফেলে দেয়। বোমাটির ওজন ছিল প্রায় 1000 কেজি। যদিও বোমাটি সম্পূর্ণরূপে বিস্ফোরিত হয়নি, তবে মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। অন্যদিকে এই হামলার পরপরই ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে 3 দিন ব্যাপী আলোচনা কোনো চূড়ান্ত ফল ছাড়াই শেষ হয়েছে। আলোচনায় ট্রাম্পের শান্তিদূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। প্রেসিডেন্ট জেলেনস্কি মন্তব্য করেন, শান্তি কেবল তখনই সম্ভব যখন রাশিয়া হত্যা বন্ধ করবে এবং প্রকৃত পদক্ষেপ নেবে। উভয় পক্ষ নিরাপত্তা গ্যারান্টিতে একমত হলেও কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো যায়নি। এদিকে যুদ্ধ যখন তীব্র হচ্ছে তখনই ইউরোপের শীর্ষ নেতারা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার লন্ডনে বৈঠকে বসতে চলেছেন। ম্যাক্রো আগেই সতর্ক করেছিলেন যে আমেরিকা ইউক্রেনকে প্রতারণা করতে পারে। রাশিয়া দাবি করেছে তারা রাতভর ইউক্রেনের 116টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যেই ইউক্রেন দীর্ঘ পাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে হামলা চালায়। ইউক্রেনের লক্ষ্য হলো রাশিয়ার তেলের আয় কমানো, যার মাধ্যমে রাশিয়া অস্ত্র কিনে যুদ্ধকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জেলেনস্কি আরও জানান যে রাশিয়া পদ্ধতিগতভাবে তাদের বিদ্যুৎ গ্রিডকে লক্ষ্যবস্তু করেছে। কিয়েভের কাছে ফস্টিভে একটি রেল স্টেশন পুরোপুরি ধ্বংস হয়েছে এবং বহু অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, 6 সপ্তাহের মধ্যে দিতে হবে চাকুরি, জানুন বিস্তারিত। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক যুগান্তকারী মোড়। সুপ্রিম কোর্ট ডিএলএড শিক্ষাবর্ষের প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে এক ঐতিহাসিক নির্দেশ প্রদান করেছে। দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে আগামী 6 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশের ফলে কয়েক হাজার চাকুরি প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।
এই মামলার মূল কেন্দ্রবিন্দু ছিল 2020-22 ব্যাচের ডিএলএড প্রার্থীরা। অভিযোগ ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে তখন এই প্রার্থীদের হাতে প্রশিক্ষণের শংসাপত্র বা সার্টিফিকেট ছিল না। তবে এই বিলম্বের মূল কারণ ছিল পর্ষদের নিজস্ব গাফিলতি, প্রার্থীদের অযোগ্যতা নয়। সুপ্রিম কোর্ট বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে জানিয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের সময় সার্টিফিকেট হাতে না থাকলেও এই প্রার্থীরা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি অতুল এস চন্দ্রকরের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত স্পষ্ট করে দেয় যে যেহেতু প্রার্থীদের কোর্সটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তাই সার্টিফিকেটের অভাবে তাদের বঞ্চিত করা যাবে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, পর্ষদের ভুলের মাসুল প্রার্থীরা কেন দেবেন? প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালের 29শে সেপ্টেম্বর সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তিতে মোট 11,765টি শূন্য পদের কথা ঘোষণা করা হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা অংশগ্রহণ করেন। ধাপে ধাপে 9,533 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়, কিন্তু ডিএলএড এবং এনআইওএস সংক্রান্ত জটিলতায় বাকি পদগুলিতে নিয়োগ থমকে ছিল। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে অবশিষ্ট শূন্য পদগুলিতে নিয়োগের রাস্তা পরিষ্কার হলো। পরিসংখ্যান অনুযায়ী মোট শূন্যপদ 11,765, ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত 9,533 জন। বর্তমান নিয়োগ লক্ষ্যমাত্রা প্রায় 2,232টি। মামলাকারীদের অভিযোগ ও আদালতের কড়া বার্তা। শুনানিতে মামলাকারীদের আইনজীবী পি.এস. পাতোয়ালিয়া অভিযোগ করেন যে রাজ্য সরকার ও পর্ষদ আদালতের পূর্ববর্তী নির্দেশ মানছে না, যা আদালত অবমাননার শামিল। এর উত্তরে পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, শূন্য পদের সঠিক হিসাব কষতে সময় লাগার কারণেই এই বিলম্ব হয়েছে, তবে তারা নিয়োগ করতে ইচ্ছুক। বিচারপতি পি.এস. নরসিমা কড়া ভাষায় জানান, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সরকারকে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আদালত 6 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে এবং জানিয়েছে এই সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের মেধার ভিত্তিতে প্যানেল তৈরি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দিতে হবে। শুধুমাত্র মামলাকারীরাই নন, মেধা তালিকায় থাকা সমস্ত যোগ্য প্রার্থী এই সুযোগ পাবেন। আগামী 6 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ডিএলএড 20-22 ব্যাচের প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের সময় সার্টিফিকেট না পেলেও যোগ্য। প্রায় 2,232টি পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে প্যানেল তৈরি করে নিয়োগ হবে। সুপ্রিম কোর্টের এই রায় রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। চাকরি প্রার্থীরা এখন পর্ষদের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে।